প্রিয় ভাই ও বোনেরা, এই বছর একটি পুলিশের খাকি পোশাক পরার জন্য তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে জিকের জিওগ্রাফির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো ভারতের ভূপ্রাকৃতিক পরিচিতি, এবং সেই ভূপ্রাকৃতিক পরিচিতির উপর ভিত্তি করে পিআরবি বোর্ড দ্বারা পরীক্ষায় আসা একাধিক প্রশ্ন। এমন কোনো বছর যায়নি যে বছর ভারতের ভূপ্রাকৃতিক পরিচিতি থেকে পিআরবি বোর্ড পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়নি। প্রত্যেক বছর যখনই পশ্চিমবঙ্গের মাটিতে কনস্টেবল এক্সাম সংগঠিত হয়েছে, ভারতের ভূপ্রাকৃতিক পরিচিতি থেকে পরীক্ষায় প্রশ্ন উঠে এসছে। আমরা কিন্তু ধীরে ধীরে করে আলোচনা করব, প্রথমে সহজ, তারপর কিছু টাফ প্রশ্ন যেগুলো এই বছর পরীক্ষায় উঠে আসতে পারে। রেডি? চলো ক্লাস তবে শুরু করা যাক। প্রথমে কিন্তু আমাদের সামনে ভারতের পরিচিতির উপর ভিত্তি করে বেশ কিছু পয়েন্ট আমরা রেখেছি যেগুলো পরীক্ষায় এসছে অথবা এই বছর পরীক্ষায় উঠে আসতে পারে। প্রথম পয়েন্ট কি বলেছে দেখি। পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশটি হলো ভারতবর্ষ। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে টোটাল 195টি দেশ রয়েছে। সেই 195টি দেশকে যদি তুমি আয়তনের উপর ভিত্তি করে সাজিয়ে রাখো না, সেই আয়তনের উপর ভিত্তি করে দেখলে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশটি হলো আমাদের ভারতবর্ষ। ক্লিয়ার? পরীক্ষায় আসে, খুব সিম্পল প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখি, ভারতবর্ষ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। তুমি যদি কোনো রকম ভাবে এশিয়ার ম্যাপটা এই মুহূর্তে কল্পনা করো, তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে। এই এশিয়ার একেবারে দক্ষিণ পূর্ব দিকে, একবারে দক্ষিণ দিক এবং পূর্ব দিকে অবস্থান করেছে আমাদের দেশ ভারতবর্ষ। 3 নম্বর পয়েন্ট প্রিয় ভাই বোনেরা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা অনেক হয়তো জানো না, মাথায় রাখবে। পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারতবর্ষ অধিকার করে রয়েছে। এই পৃথিবীতে টোটালি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ছোটবেলা পড়েছিল, মনে আছে তো? আর এই 1 ভাগ স্থলকে তুমি যদি 100% ধরে নাও, এই 100%-এর মধ্যে 2.4% অধিকার করে আছে আমাদের ভারতবর্ষ। ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রিয় ভাই ও বোনেরা, এই যে 4 নাম্বার পয়েন্টটা, এই 4 নাম্বার পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক আছে, একবার ভালোভাবে 4 নাম্বার পয়েন্টটা দেখে নাও, কারণ এই বছর কেন জানি না আমার মনে হচ্ছে এই পয়েন্টটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। কি বলছে? উত্তর থেকে দক্ষিণ দিক যদি আমরা বিবেচনা করি ভারতবর্ষে, একবারে ভারতবর্ষের উত্তর থেকে একবারে দক্ষিণ দিক, তবে এর দৈর্ঘ্য হবে 32-14 কিমি। কত? 32-14 কিমি। কি বলেছে এখানে? 3214 কিমি। কিন্তু প্রিয় ভাই, প্রিয় বোন, এই বছর এই রকম ভাবে পড়ার তুলনায় এইভাবে মুখস্থ রাখাটা বেশি সহজ হবে যে 32-14 কিমি। মাথায় ঢুকেছে? ফোন নাম্বার তো এভাবে মুখস্থ রাখো না, আমি বলছি তো, আমরা সবাই এভাবে মুখস্থ করেছি। যারা আমার চোখে দেখা এখন কোনো কনস্টেবল বা এসআই, তারা কিন্তু এইভাবে পড়াশোনা মুখস্থ করে, তুমি এভাবে মুখস্থ করবা। তো ভারতের একেবারে উত্তর থেকে দক্ষিণ দিক যদি আমরা বিবেচনা করি, এর দৈর্ঘ্য কত? 32-14 কিমি। দেখো, এই তোমাদের বোঝার জন্য আমি ম্যাপটাও রেখেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তোমরা ভারতবর্ষের ম্যাপটা দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। একবারে ভারতবর্ষের উত্তর দিক যদি আমরা দেখি, এই যে উত্তর দিক, এই উত্তর দিক থেকে যদি একেবারে দক্ষিণ দিকে আসে, এই নিচের দিকে, উত্তর দিক থেকে একবারে দক্ষিণ দিকে এখানে, তো এটার দৈর্ঘ্য হচ্ছে কত? 32-14 কিমি। মনে রাখতে হবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জায়গা। একই রকম ভাবে এই ভারতবর্ষের যদি আমরা পূর্ব থেকে পশ্চিম দিকটা দেখতে চাই, কোথা থেকে? পূর্ব দিক, এটা একেবারে পূর্বতম দিক, এখান থেকে শুরু করে একেবারে পশ্চিমতম দিকটা যদি আমরা দেখতে যাই, তবে দেখি তার দৈর্ঘ্যটি কত হবে। ক্লিয়ার হয়েছে? চলো তো দেখিনি পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য কত, একবার ক্লিয়ার করে দিই তোমাদেরকে, তাহলে আশা করি তোমাদের অসুবিধা থাকবে না। কেন জানি না মনে হচ্ছে এই পয়েন্টটা এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং আশা রাখছি তুমি মুখস্থ রাখবে। ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর ভারতের দৈর্ঘ্য প্রায় 29-33 কিমি। কত? 29-33 কিমি। মুখস্থ হয়েছে? উত্তর থেকে দক্ষিণ 32-14, পূর্ব থেকে পশ্চিম 29-33। বলো ভাই আমার, আমি জানি তুমি সারাদিন বহুত পরিশ্রম করো, ছোটবেলা পড়তে না, এভাবে মুখস্থ করতে না, বড় হয়েছে তাতে কি হয়েছে? মুখস্থ করতে কোনো আপত্তি আছে? চাকরিটা তো এবার দরকার। বলো ভাই আমার সঙ্গে বলো, উত্তর থেকে দক্ষিণ
32 14। উত্তর থেকে দক্ষিণ 32 14। আবার বলো, উত্তর থেকে দক্ষিণ 32 14। পূর্ব থেকে পশ্চিম 29 33। আবার পূর্ব থেকে পশ্চিম 29 33। মুখস্থ হয়েছে তো প্রিয় ভাই, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নেক্সট পয়েন্ট দেখিনি, ঠিক আছে। ভারতের অধিকাংশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত, তাই একে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলা হয় অথবা ট্রপিক্যাল কান্ট্রি রূপে পরিচয় দেওয়া হয়। আমরা জানি প্রিয় ভাই ও বোনেরা, আমরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশের অন্তর্গত। আমাদের যে দেশ রয়েছে এই দেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এই কারণেই ভারতবর্ষকে কিন্তু জলবায়ুর উপর ভিত্তি করে ক্রান্তীয় অঞ্চলের দেশ বা ট্রপিক্যাল কান্ট্রি বলা হয়। আবার আমাদের ভারতবর্ষের অবস্থানের উপর ভিত্তি করে একে কিন্তু উপদ্বীপীয় দেশ বলা হয়। কি বলা হয়? উপদ্বীপীয় দেশ। মানে তুমি যদি ভালোভাবে দেখো, আমাদের ভারতবর্ষের 3 দিক কিন্তু সাগর দ্বারা ঘেরা। আমাদের পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। 3 দিক আমাদের কি সাগর দ্বারা ঘেরা, ঠিক? এবং এক দিক স্থলভাগ দ্বারা ঘেরা। এ কারণে ভারতবর্ষের অবস্থানের উপর ভিত্তি করে একে উপদ্বীপীয় দেশ বা পেনিনসুলার কান্ট্রি বলা হয়। অপরদিকে কিন্তু ভারত একটা বিশাল বড় দেশ, এদেশে একাধিক ধর্ম, একাধিক জাতির মানুষেরা বাস করে, তাই একে আবার উপমহাদেশও কিন্তু বলা হয়। আশা করছি এই পয়েন্টগুলো তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো ভাই, কংগ্রাচুলেশন। ক্লাস তুমি যদি এখনো কন্টিনিউ করছো, তোমাকে বলছি প্রিয় ভাই, ক্যামেরার ওই পারে যে দাঁড়িয়ে আছো, যে মোবাইল থেকে আমাকে দেখছো, তোমাকে বলছি, তুমি যদি এখনো ক্লাসে থেকে থাকো ভাই আমার বা বোন আমার, মাথায় রাখবে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাকি পোশাক পরতে গেলে তোমাকে জিকের এই পার্টগুলো বুঝতে হবে। আমি জানি তুমি এই ব্যাপারগুলো পড়েছো, আগেও পড়েছো, কিন্তু আমার সঙ্গে রিভিশন দাও, একবার দেখে নাও। এবছর তোমার স্বপ্ন সফল করাটা অত্যন্ত দরকার। নেক্সট পয়েন্ট বোনেরা আমার বা ভাইয়েরা আমার, ভারতবর্ষের জনঘনত্ব পৃথিবীতে 2য় স্থান অধিকার করেছে। টোটাল পৃথিবীতে 17.50% কিন্তু ভারতেরই জনঘনত্ব রয়েছে, ঠিক? যদি জনঘনত্বের উপর আমরা দেখি তাহলে কিন্তু ভারতবর্ষ পৃথিবীতে 2য় স্থান অধিকার করেছে। এই মুহূর্তে কি চলছে বলো তো? কম্পিটিশন। চীনের সঙ্গে ভারতের কি চলছে? কম্পিটিশন। আর্থিক উন্নতির কম্পিটিশন হচ্ছে না, কিসের কম্পিটিশন তাহলে? জনঘনত্ব, কার জনসংখ্যা কত বেশি। এবং 2025 সালে দাঁড়িয়ে যদি আমরা সমীক্ষা করে দেখি, তবে কিন্তু ভারতবর্ষ চীনের তুলনায় আগিয়ে গিয়েছে বা এগিয়ে গিয়েছে। এটা কেন বলছেন যে দ্বিতীয়? কারণ করোনার কারণে কিন্তু 2021-এ সমীক্ষা করা সম্ভব হয়নি। সমীক্ষা একবার ঠিকঠাক হলে আমরা এই টোটাল যে ধারণা তা পেয়ে যাব। তো আশা করছি এই কয়েকটি পয়েন্ট যেটা আমি ব্যাখ্যা করলাম তোমার মাথায় চলে এসছে, কারণ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রিয় বোনেরা আমার বা ভাইয়েরা আমার, নেক্সট এই পার্টটা চরম ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা যোগ। কি 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 করেছেন এটা? যোগ চিহ্ন মানে প্রিয় ভাই ও বোনেরা আমার, মাঝে মাঝে পরীক্ষায় পিআরবি বোর্ড ভারতের উত্তরতম রাজ্য, দক্ষিণতম রাজ্য, পূর্বতম রাজ্য আর পশ্চিমতম রাজ্যের নামগুলো চেয়ে বসে। শুধু রাজ্যের নামগুলো না প্রিয় ভাই ও বোন, সেই রাজ্যের কোন স্থানটি রয়েছে, একেবারে উত্তরতম রাজ্যের কোন স্থান রয়েছে, ভারতের একেবারে দক্ষিণতম স্থানটির নাম কি আর কোন রাজ্যে অবস্থিত, এইরকম করে প্রশ্ন চেয়ে বসে। তাই সেই জন্য যদি এই বছর পিআরবি বোর্ড এরকম প্রশ্ন চেয়ে বসে, তাহলে তো সেটা তোমাকে মুখস্থ করে যেতে হবে। হবে কি হবে না? হবে। তো চলো দেখিনি একবার কি কি বলেছে এখানে। তো ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমতম রাজ্যগুলো এবং সেই রাজ্যের কোন স্থানগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা একটু ধারণা নিয়ে নিই, ঠিক আছে? তো ভারতের উত্তরতম রাজ্যটির নাম লাদাখ আর স্থানটির নাম ইন্দিরা কল। এক কথায় বলতে গেলে উত্তরে লাদাখের ইন্দিরা কল, উত্তরে লাদাখের ইন্দিরা কল। দক্ষিণে যদি আমরা দেখি আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা তো 2 জায়গায়, কিন্তু পরীক্ষায় একাধিক ছাত্রদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়, সমস্যা তৈরি হয়ে যায় যে উত্তরে ইন্দিরা কল ছিল না ইন্দিরা পয়েন্ট ছিল, দক্ষিণে ইন্দিরা পয়েন্ট ছিল না ইন্দিরা কল ছিল। এই কনফিউশন যাতে তোমার মধ্যে না তৈরি হয় তার জন্য এইভাবে মাথায় রাখবে, উত্তরে রয়েছে কলপাড়ের কল। কল বুঝো তো? গ্রাম অঞ্চলের ছেলে মেয়ে হলে কল টিপেছো আশা করি। যারা ফ্ল্যাটে থাকো তাদের কথা বলছি না, যে 22-23 তলা ফ্ল্যাটের মধ্যে থাকো, এলাহি জীবন কাটাচ্ছ, তাদের না। গ্রাম বাংলার সেই সকল সাধারণ ছেলে ও মেয়েদের কথা বলছি যারা সারাদিন পাগলের মতো পরিশ্রম করে সে কল পারে গিয়ে কলটা চেপে।
চিনো তো কলের ব্যাপারে? তো উত্তরে মাথায় রাখবা ইন্দিরা কল, দক্ষিণে রয়েছে পয়েন্ট। কি রয়েছে? পয়েন্ট। মাথায় এসছে উত্তরে ইন্দিরা কল, উত্তরে ইন্দিরা কল, লাদাখের ইন্দিরা কল, দক্ষিণে আন্দামান নিকোবরে ইন্দিরা পয়েন্ট। মাথায় এসছে পূর্বে কি রয়েছে? পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। পশ্চিমে রয়েছে গুজরাটের গোয়ার মটর। খুব ইম্পর্টেন্ট পার্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো, আশা করি তোমার মাথায় এসছে। এসছে তো প্রিয় ভাই ও বোন, মাথায় রাখবে প্রিয় ভাই বা প্রিয় বোন, সাকসেস পাওয়ার জন্য এই পয়েন্টগুলো অত্যন্ত প্রয়োজনীয় পয়েন্ট, আর তোমাকে মুখস্থ করতেই হবে, উপায় নাই তাছাড়া। এ রাজ্যে না রাজ্যের বড় বড় নেতা মন্ত্রীরা আমাদের কথা ভাবে, না পিআরবি বোর্ড আমাদের কথা ভাবে। মাথায় রাখবে তোমার ভবিষ্যৎ কি হবে সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। আর এই যে 4টা পয়েন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, একবার আমার সঙ্গে বলো, লজ্জা পাবে না। যদি বলে উত্তরে কে আছে, ভারতের উত্তরে কোন রাজ্য কোন স্থান রয়েছে, আমাকে বলতে হবে উত্তরে আমাদের রয়েছে লাদাখের ইন্দিরা কল, লাদাখের ইন্দিরা কল। বলো ভাই আমার, বোন আমার সঙ্গে বলো, লজ্জা পেয়ে লাভ নেই। উত্তরে লাদাখের ইন্দিরা কল, কল বুঝছো? মাথায় এসছে। দক্ষিণে কি আছে? দক্ষিণে আছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। মাথায় এসছে। যদি বলে পূর্বে কি আছে, বলো তো পূর্বে কি আছে, আমাকে অ্যান্সার করতে হবে অরুণাচল প্রদেশের কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। পশ্চিমে কে আছে, বলো বলো বলো, লজ্জা পাবে না, বলো। পশ্চিমে আছে গুজরাটের গোয়ার মটর, পশ্চিমে আছে গুজরাটের গোয়ার মটর। আশা করি মাথায় চলে এসছে। মাথায় রাখবে এই 4টা পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাদেরকে করিয়ে দেওয়া হলো। অপর দিকে নেক্সট পয়েন্টে যদি কথা বলি, এখানে একটু বড় ব্যাখ্যা আছে। অনেক ভাই ও বোন হয়তো সময় পাস হচ্ছে, তো এখানে পড়াশোনার ব্যাপার আসছে, মাথায় পড়াশোনা যাচ্ছে, তাই না? ব্রেন হয়তো ডিস্টার্ব হচ্ছে, রে সারাদিন তো এ ছেলেটা ইয়ার্কি করে কাটিয়ে দিল, এই মেয়েটা আরাম করে কাটিয়ে দিল, এখন পড়াশোনায় বসে গেছে, ব্রেন ডিস্টার্ব হচ্ছে অনেকের হয়তো। কিন্তু প্রিয় ভাই ও বোন, যদি এই মুহূর্তে তোমার ব্রেন তোমাকে বলে ক্লাসটা ছেড়ে দে, একটু ভালো কিছু কর, ফেসবুকে রিল দেখ, ইনস্টাগ্রামে রিল দেখ, যদি ব্রেন তোমাদের এরকম সংকেত দেয়, ব্রেনকে একবার আশেপাশের তোমার পরিস্থিতিগুলো দেখিয়ে দাও, একবার মুখটা ঘুরিয়ে দেখো, একবার উত্তরে দেখো, দক্ষিণে দেখো, এরকম তাকিয়ে দেখো। আর যে বাড়িতে তুমি আছো সারা জীবন কি ওখানেই থাকবে? একবার মা বাবার মুখটার দিকে দেখো, তাদের পায়ের দিকে দেখো, গোড়ালি দেখো, গোড়ালি, মা বাবার পায়ের এই গোড়ালিটার দিকে তাকিয়ে দেখো। যে মধ্যবিত্ত পরিবারে তুমি জন্মিয়েছো, সে পরিবারটাকে তোমাকে তুলে নিয়ে আসতে হবে, আর তার জন্য এবছর চাকরি পাওয়াটা তোমার জন্য অনিবার্য। আমি জানি তুমি পুলিশের চাকরি যে পেতে যাচ্ছ, যে পুলিশের চাকরি তুমি করতে যাচ্ছ, এটা তোমার স্বপ্ন, এবং এই স্বপ্ন দিয়ে তুমি তোমার ভবিষ্যতে আগাতে চাও, কিন্তু তার জন্য তো তোমাকে পড়তে হবে। তাই এই এত বড় বড় পয়েন্টগুলো দেখার পরও তোমার মনকে বোঝাও যে এই পয়েন্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্নের উত্তর দিয়েই তুমি জিকেতে 25 মার্কের মধ্যে 22-23 নাম্বার উঠিয়ে নিয়ে আসতে পারবা। আর একবার যদি তুমি জিকেতে 22-23 নাম্বার পেয়ে যাও না, তোমার মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স চলে আসবে, না এবার তো ডাব্লিউবি ভাই ক্র্যাক হয়েই যাবে। ক্লিয়ার? চলো শুরু করি। নেক্সট পয়েন্ট, এখানে বলেছে ভারতের বিভিন্ন রাজ্যগুলির উপকূল এবং তার দৈর্ঘ্যের ব্যাপারে বর্ণনা। আমি যেমন বললাম, ভারতের ভূপ্রকৃতির এমন অনেক পয়েন্ট আছে যেগুলো তুলে তুলে পিআরবি বোর্ড প্রশ্নরূপে আমাদের সামনে উঠিয়ে রাখে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভারতের বিভিন্ন উপকূল রেখার দৈর্ঘ্যর ব্যাপারে। আমি সবার আগে বলে দিই, আমাদের ভারতবর্ষের একেবারে পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, একবারে পূর্ব দিকে রয়েছে আমাদেরকে বঙ্গোপসাগর। তো 3 দিক আমাদের সাগর দ্বারা ঘেরা, দেখতে পাচ্ছ তো ছবিটা? যদি আমি ভালোভাবে দেখি, এই গুজরাট এটা কি নিয়ে গঠিত, তাহলে উপকূল নিয়ে গঠিত। চলো কালারটা অন্য করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, টিয়া কালার করে দিই, ঠিক আছে? চলো ভালো লাগবে বুঝতে। এই যে সবুজ, এই যে সবুজ দেখতে পাচ্ছ, এটা ভারতের উপকূল অঞ্চল। কি অঞ্চল? উপকূল অঞ্চল। দেখতে পাচ্ছ আশা করি, দেখতে পাচ্ছ আশা করি। এই উপকূল অঞ্চল হচ্ছে সমুদ্র সংলগ্ন অঞ্চল। ওরে হদা, বুঝতে পারছো না? উপকূল, আরে দীঘা গেছো, দীঘা উপকূলে পড়ে, সমুদ্র সংলগ্ন অঞ্চল। পুরী গেছো, জগন্নাথ ধাম শুনেছো তো পুরীর ব্যাপারে,
উপকূল সংলগ্ন অঞ্চল, উপকূল অঞ্চল এগুলো। যদি ভারতকে ঠিকঠাকভাবে দেখি, এই হলো ভারতের উপকূল অঞ্চল। দেখি উপকূলের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে, আর প্রশ্নটা আসলে তুমি পারবে কি পারবে না সে ব্যাপারটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, উপকূল রেখা, ভারতের উপকূল রেখা 9টি রাজ্যের মধ্যে রয়েছে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রিয় ভাই ও বোন আমার, আশা করি তুমি শুনছো। ভারতের উপকূল রেখা কটি রাজ্যের উপর রয়েছে? 9টি। আবার বলো কয়টি? 9টি। একবার আমার সঙ্গে দেখে নাও, দেখতে পাচ্ছ? নিচের দিকটা দেখতে পাচ্ছ? আশা করি জায়গাটা দেখতে পাচ্ছ, আশা করি। এক কাজ করি, বড় করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। একটু থামবে, বড় করে দিই। বুঝিয়ে ছাড়বো, ক্লাস করিয়ে ছাড়বো, পরীক্ষায় চান্স পাইয়ে ছাড়বো। এবার তোমার দক্ষতা, তুমি ক্লাস সম্পূর্ণটা শেষ করতে পারবে কি পারবে না ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি সম্পূর্ণ ক্লাসটা করতে পারো ভাই, কংগ্রাচুলেশন, এবার পাস করতে চলেছো। চলো শুরু করা যাক। প্রিয় ভাই ও বোন, কানটা খুলে শুনো, চোখটা দিয়ে দেখো। এই যে এটা কোন রাজ্য? গুজরাট। কোন রাজ্য? গুজরাট। তাহলে 9টি রাজ্যের মধ্যে একটি রাজ্য আমাদের গুজরাটও পড়ছে, আশা করি বুঝতে পারছো। গুজরাট, ঠিক আছে গুজরাট। কটা হলো? 9টা, বাকি থাকলো 8টা। নেক্সট কি আছে? মহারাষ্ট্র, তাই না? মহারাষ্ট্র একটা উপকূল অঞ্চল নিয়ে পড়ছে, কটা হলো? 2টা। নেক্সট কর্ণাটক, তাই না? ভালোভাবে দেখো প্রিয় ভাই ও বোন, এখানে ছোট্ট একটা গ্রিন কালারের জায়গা আছে, দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ কি? একটু জুম করে দেখো তো মোবাইলটা, দেখতে পাচ্ছ আশা করি। এটা হলো গোয়া। কি আছে? গোয়া। উপকূল গোয়ার উপর দিয়েও গিয়েছে, ক্লিয়ার? গোয়া একটা ভারতের অন্যতম রাজ্য হলেও এই গোয়ার যে পরিবেশ বা চারিদিকের হাবভাব, তা কিন্তু ভারতের মানুষদের সঙ্গে শ্যুট করে না। যদি কোনোদিন গোয়া গিয়ে গিয়ে থাকো, বা গোয়া হয়তো ভবিষ্যতে তুমি যাবে, অটোমেটিক তুমি বুঝতে পেরে যাবে কেন আমি আজ এই কথাটা বললাম, ঠিক আছে? অপর দিকে কি আছে? কর্ণাটক, ঠিক আছে? কটা হলো? 4টা, ঠিক? প্রথমত গুজরাট, মহারাষ্ট্র, গোয়া আর কর্ণাটক। নেক্সট কি আছে? কেরালা, হয়ে গেল কটা? 5টা। তারপর কি আছে? তামিলনাড়ু, হয়ে গেল কটা? 6টা। হয়ে গেল অন্ধ্রপ্রদেশ নিয়ে 7টি। নেক্সট হলো উড়িষ্যা, 8টা, এবং পশ্চিমবঙ্গ হয়ে গেল 9টা। তো ভারতবর্ষের টোটাল এই 9টি অঙ্গরাজ্যের উপর দিয়ে ভারতের কিন্তু এই উপকূল রেখাটি চলে গিয়েছে, ক্লিয়ার? এবার যদি আমি তোমাদের সামনে ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করি, দেখো তোমাদের উপরে কিন্তু আমি এই 9টা নামই রেখেছি। কে আছে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, কর্ণাটক এবং গোয়া। ক্লিয়ার? ক্লিয়ার? এই নোটটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ক্লাসের পর কমেন্ট বক্সে যাবে, ওখানে গিয়ে দেখবে একটি ফ্রি গ্রুপ রয়েছে, দয়া করে সেই গ্রুপে জয়েন হয়ে যেও। তুমি কি ভাবছো আমাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য গ্রুপটা ক্রিয়েট করেছি? না প্রিয় ভাই ও বোন আমার, না। এই যে নোটটা, এটা তোমার কাছে পৌঁছাতে হবে। তুমি তো মিনিস্টার মানুষ, লিখবে না? লিখছো কি এখন? আশা করি লিখছো না, ফোনটা দেখে বেড়াচ্ছ, আমাকেই দেখছো। তো নোটটা তো তোমার দরকার, গ্রুপে জয়েন হয়ে নোটটা নিয়ে নিবে। তবে দাঁড়াও, এখনই ক্লাস কেটে আবার চলে যাও না, আগে নোট নিতে হবে ভাই। না না, ক্লাসটা করো তারপর জয়েন হবে, ঠিক আছে? চলো দেখি নেক্সট পয়েন্ট, দেখি নেক্সট পয়েন্ট থেকে কি পরীক্ষায় প্রশ্ন উঠে আসতে পারে। নেক্সট পয়েন্ট যদি আমি দেখি, ক্ষমা করবে ভারতবর্ষের ম্যাপ হয়ে গেল। চলো নেক্সট পয়েন্ট যদি আমি তোমাদের সামনে উঠিয়ে রাখি, তবে দেখিনি নেক্সট পয়েন্ট কি আছে। ভারতের মূল ভূখণ্ডে উপকূল রেখার দৈর্ঘ্য হলো 6100 কিমি। যদি কেবলমাত্র ভারতীয় ভূখণ্ডের চিন্তা ভাবনা করো, চলো একটা ছোট ভারতের ম্যাপ এঁকেই দিই। এই যদি এই উপকূলটার চিন্তা করো, এই যে এই উপকূলটার চিন্তা করো, এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই ভারতের এইটুকুটা উপকূল রেখার চিন্তা করো, তবে এই উপকূলের টোটাল দৈর্ঘ্য হবে বোনেরা আমার 6100 কিমি, বা ভাইয়েরা আমার 6100 কিমি। এখান থেকে শুরু করে এই যে টোটাল ভি সেপ্টার, এটার উপকূলের দৈর্ঘ্য কত? 6100 কিমি। পরীক্ষায় আসে, আরে আসে বলেই তো তোমার সামনে রেখেছি, মুখস্থ করো। যদি বলে ভারতীয় মূল ভূখণ্ডের, কোশ্চেনটা শুনবে, ভারতীয় মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 6100 কিমি, ঠিক আছে? এটা কি দিয়েছেন? সম্পূর্ণ ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য 7500 কিমি। ব্যাপারটা তো বুঝলাম না দাদা, ব্যাপারটা কি বলছেন? প্রিয় ভাই ও প্রিয় বোন আমার, আমরা মাঝে মাঝে ভুলে যাই আমাদের অন্যতম দুটো দ্বীপ এখানে রয়েছে, যার নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এবং এখানে কিন্তু রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের ব্যাপারে জানো তো? তো এগুলো তো একদম সমুদ্র সংলগ্ন উপকূল অঞ্চল দ্বারাই গঠিত। যদি টোটাল ভারতবর্ষ বলে, সমস্ত ভারতবর্ষ
কি বলেছে? সম্পূর্ণ ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য, সম্পূর্ণ এই ভি শেপটা মূল ভূখণ্ডের অংশটা, এবং এই দ্বীপের উপকূলগুলা নিয়ে ধরি তাহলে তো উপকূলের দৈর্ঘ্য বেড়ে যাবে। দ্বীপ নিয়ে ধরলে সেটা হয়ে যাবে ৭,১০০। কিছু কিছু বইয়ে ৭,২০০ আছে, কিছু কিছু বইয়ে ৭,৪০০ আছে। তোমরা না রকম বই পড়ো, আমি তো আমার সামনে রেখে, তো কেউ কেউ তো এরকম মোটা মোটা বই কিনে না, এই এরকম মোটা বই সব আছে, তাদের এরকম মোটা বই সব আছে। তো এইরকম বইয়ে কিছু কিছু বই ৭,২০০ আছে, কিছু কিছু বই ৭,৪০০ আছে। এটা নিয়ে ঝগড়া করবে না, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট দেখি। তো ক্লিয়ার হলো? কেবল ভারতীয় মূল ভূখণ্ড বললে ৬,১০০। বুঝতে পারলে তো ভাই? তোমাকে বলছি, বুঝতে পারলে তো? যদি কেবল ভারতের মূল ভূখণ্ড বলে, কি বলে? মূল ভূখণ্ড ৬,১০০ কিমি। সমস্ত ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য ৭,১০০। সমস্ত ভারতীয়, বুঝতে পারছো আশা করি, সমস্ত ৭,১০০, মূল ভারতীয় ৬,১০০। ধরতে পারছো আশা করি? নেক্সট পয়েন্ট দেখি। এবার কিছু কিছু রাজ্যের উপকূল রেখা দিয়ে প্রশ্ন পরীক্ষায় দেয়, অতটাও দেয় না, কিন্তু তাও পয়েন্টগুলো রেখেছি, ঠিক আছে? সেগুলো একটু দেখে নিবে। ভারতে গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, ভিভিআই অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে পড়ে, পরীক্ষা আসতে পারে। যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম ভারতে ৯টি রাজ্যের উপর দিয়ে এই উপকূল রেখা গেছে, তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। বলো তো এই ৯টি রাজ্য যে তুমি বললা, এই ৯টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি? কি অ্যান্সার করবে তখন তুমি? অ্যান্সার করতে হবে গুজরাট। গুজরাটে উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, এবং মাঝে মাঝে পিআরবি বোর্ড এই দৈর্ঘ্যটা চেয়ে বসে, আচ্ছা গুজরাটের সব থেকে বেশি, তাহলে বলো এর দৈর্ঘ্য কত হবে? মুখস্থ করতে হবে ১,২১৪.৭০ কিমি। দয়া করে আর এরকম ভাবে পড়ো না, ১২-১৪ কিমি। কত? ১২-১৪ কিমি। এভাবে মুখস্থ করো, তাড়াতাড়ি মুখস্থ থাকবে। নাম্বার মুখস্থ করতে ছেলে মেয়েরা এক্সপার্ট হয়, তাই না? বর্তমান দিনে তো ফোন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে গেছে। প্রিয়তম বা প্রিয়তমার ফোন নাম্বার মুখস্থ যেভাবে করেছিলে, ঠিক একই রকম ভাবে মুখস্থ করো, মুখস্থ হয়ে যাবে। অপরদিকে যদি অন্ধ্রপ্রদেশের কথা বলি, বা অন্ধ্রপ্রদেশের যে উপকূল রয়েছে, এটা দ্বিতীয় স্থান অধিকার করেছে। একবার কত কিমি একবার দেখে নিও। মূলত অন্ধ্রপ্রদেশের কিলোমিটারটা চাই না, গুজরাটের কিলোমিটারটা চাই, তাও একবার দেখে নিবে, দেখলে তো কোনো আপত্তি নেই। অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে উপকূল রেখার দৈর্ঘ্যের দিক দিয়ে, এবং এর দৈর্ঘ্য হচ্ছে ৯৭৩.৭০ কিমি। পশ্চিমবঙ্গের গল্প যদি বলি, কারণ আমরা পশ্চিমবঙ্গে থাকি, চেয়ে বসতে পারে পিআরবি বোর্ড মনে করতে পারে আচ্ছা পশ্চিমবঙ্গে থাকার পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য জানো না, তো মাথায় রাখবে পশ্চিমবঙ্গের উপকূল রেখার যে দৈর্ঘ্য রয়েছে এটা হচ্ছে ১৫৭.৫০ কিমি। এটা উপকূল রেখার দিক দিয়ে অষ্টম স্থান অধিকার করেছে। ৯টা রাজ্যের উপর দিয়ে গেছে শেষের দিক থেকে, ঠিক আছে? মানে ছোট উপকূল রেখাগুলোর মধ্যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টমতম। তাহলে দাদা একদম ছোট কোনটা? সব থেকে বড় বললেন আপনি, কোথায় গেল? হ্যাঁ, সব থেকে বড় বললাম আমি গুজরাট, গুজরাটে সব থেকে বড়। দ্বিতীয়কে দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। পশ্চিমবঙ্গ যেহেতু আমরা থাকি, পিআরবি বোর্ড প্রশ্ন তুলে দিতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ অষ্টম। ক্ষমা করবে, কি হলো? আচ্ছা রিফ্রেশ হলো। পশ্চিমবঙ্গ কি? অষ্টম। পশ্চিমবঙ্গ অষ্টম। সব থেকে ছোটকে, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে কম হলো গোয়া। কত? ১০১ কিমি। ১০১ কিমি। আশা করি মুখস্থ হয়েছে। যদি না মুখস্থ হয়ে থাকে ভাই টেনশনের ব্যাপার আছে। আচ্ছা ওইদিকে সরে গেল, ক্ষমা করবে, ওইদিকে সরে গেছে, আমি বুঝতে পারি, আমি আবার এই দিকে সরিয়ে নিয়ে আসি। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে তো রে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই পয়েন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল, পরীক্ষায় উঠিয়ে নিয়ে আসে প্রশ্ন, যার জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম। চলো নেক্সট পয়েন্টে দেখিনি একটু। তবে এবার কিন্তু আমরা ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার্সের ব্যাপারে একটু আলোচনা করব। ভারতবর্ষের এই ইন্টারন্যাশনাল বর্ডারের সীমানাগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় একাধিকবার প্রশ্ন উঠে আসে, এবং আশা রাখছি তুমি যদি একবারে পয়েন্টগুলো দেখে নিয়েছো না, এবারও পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে এবং তুমি পারবে। আর যদি ইন্টারন্যাশনাল বর্ডারগুলোর ব্যাপারে তুমি জেনে থাকো, তাও দেখো রিভিশন হবে, ঠিক আছে? তবে ক্লাস শুরু করছি, চলো শুরু করা যাক। এই ইন্টারন্যাশনাল বর্ডারগুলো থেকে কি কি প্রশ্ন পিআরবি বোর্ড তাদের এক্সামে তুলে রাখে একবার দেখে নাও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। ইন্টারন্যাশনাল বর্ডার থেকে অন্তত একটা প্রশ্ন পরীক্ষা এবার আসার ভালো রূপে চান্স রয়েছে, একবার তাকিয়ে দেখে নাও দয়া করে, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল বর্ডারগুলোর যে ফার্স্ট পয়েন্ট বলেছে, সেখানে কি বলেছে দেখি। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 8টি। টোটাল যদি ভারতের আশেপাশে আমরা দেশ দেখি, আমাদের প্রতিবেশী দেশের সংখ্যা 8টি। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দয়া করে মাথায় রাখবে। ভূগোলের বড় বড় জিনিস পড়তে গিয়ে সিম্পল সিম্পল পয়েন্ট ভুলে গেলে তারপর একদম ময়ে ময়ে হয়ে যাবে পরীক্ষায়, বুঝতে পারছো? তো ভারতবর্ষের প্রতিবেশী দেশের সংখ্যা কটি? 8টি।
আর এই 8টি দেশের মধ্যে 60টি দেশের সঙ্গে ভারতবর্ষ তার আন্তর্জাতিক সীমানা দ্বারা আবদ্ধ রয়েছে। এবার ভারতবর্ষ টোটাল 8টি প্রতিবেশী দেশ থাকলেও টোটালি 60টি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতবর্ষ তার বর্ডার শেয়ার করেছে বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি দ্বারা ভারতবর্ষ আবদ্ধ রয়েছে। একটা দেশের সঙ্গে আবদ্ধ নয়, বলতে পারবে কোনটি? কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ভারতবর্ষ কোন দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা শেয়ার করেনি, কিন্তু প্রতিবেশী দেশ ভারতবর্ষের। ঠিক আছে, আমি বলে রাখি সেটা একটা দ্বীপ কিন্তু। যাই হোক, নেক্সট দেখি, ভারতের 17টি অঙ্গরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানার আমরা স্পর্শরূপে থাকতে লক্ষ্য করে থাকি। মানে বুঝলাম না প্রিয় ভাই ও বোন, যদি ভারতবর্ষের ম্যাপের কল্পনা করো তুমি, ঠিক আছে, দেখবা চীন কিন্তু আমাদের পাঞ্জাব রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে। পাকিস্তান, ক্ষমা করবে ভুল হয়ে গেছে, ক্ষমা করবে বুঝাচ্ছি, বলতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। আবার ডাব্লিউপির ছেলেমেয়েরা একটু সেন্সিয়ার হয়, একটা খুঁত পেলে কমেন্ট বক্সে ভরিয়ে দেয়, ক্ষমা করবে। চলো বলি তো, যদি আমরা লক্ষ্য করি আমাদের পাকিস্তান, এই পাকিস্তান আমাদের তো পাকিস্তান না, কারোর হয়তো পাকিস্তান হবে, ভাগ দিয়ে দিয়েছিলাম। এই পাকিস্তান ভারতবর্ষের পাঞ্জাবের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করেছে, কাশ্মীরের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করেছে তো হ্যাঁ কি না? একই রকম ভাবতে গেলে চীনও কিন্তু ভারতবর্ষের কাশ্মীরের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। দেখবা কাশ্মীরের একটা অংশ কিন্তু চীন দখল করে নিয়েছে, ঠিক আছে। এবং অপর দিকে দেখতে গেলে হিমাচল প্রদেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে, অরুণাচল প্রদেশের সঙ্গে চীন বাউন্ডারি শেয়ার করেছে। এই রকম ভারতবর্ষের টোটাল অঙ্গরাজ্যগুলি যদি আমি কল্পনা করি, ভারতবর্ষের ভেতরে এমন 17টি অঙ্গরাজ্য আছে যেগুলো আশেপাশের দেশের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার করেছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভীষণ ঠিকঠাকভাবে দ্বারা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন নিয়ে আসে, মনে রাখার চেষ্টা করবে। তো ভারতবর্ষে 17টি অঙ্গরাজ্য এমন আছে যেগুলি আন্তর্জাতিক সীমানাকে স্পর্শ করেছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখি, ভারতের আন্তর্জাতিক সীমানার মধ্যে সব থেকে বড় হলো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা, টোটাল হচ্ছে 4296 কিমি এই বর্ডারটি। একে কিন্তু 3 বিঘা করিডোর নামেও পরিচয় দেওয়া হয়। প্রিয় ভাই বোন, তুমি যদি একজন পশ্চিমবঙ্গ পুলিশ এক্সামের সত্যি ক্যান্ডিডেট হয়ে থাকো, তবে আশা রাখছি তুমি এই পয়েন্টটি বা এই প্রশ্নটিকে একাধিকবার ফেস করেছো। যদি তুমি প্রথম পরীক্ষার্থী হয়ে থাকো ভাই, তাহলে একটু ভালোভাবে দেখে নাও, কারণ এই বছর এই প্রশ্নটি পরীক্ষায় থাকার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কি আছে প্রশ্নটি? প্রশ্নে বলেছে ভারতবর্ষের মধ্যে যে আন্তর্জাতিক সীমানাগুলো আছে, সেই সীমানাগুলোর মধ্যে সব থেকে বড় সীমানা ভারতবর্ষ কোন দেশের সঙ্গে শেয়ার করেছে? অ্যান্সার করতে হবে, শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে। এই বাংলাদেশের সঙ্গে যে ভারতবর্ষ আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে, এটা টোটাল দৈর্ঘ্য কত? যেহেতু সব থেকে বড়, দৈর্ঘ্যর কত বড় দৈর্ঘ্য বা কত কিলোমিটার দৈর্ঘ্যটা রয়েছে এটাও মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় এটাও চেয়ে বসে। তো দৈর্ঘ্য কত? 4096 কিমি। কিছু কিছু বইয়ে 4096 না থেকে 4090 আছে, কিছু কিছু বইয়ে 95 আছে, অপশনের উপর ডিপেন্ড করে অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখি, এই বর্ডারের নাম কিন্তু 3 বিঘা করিডোরও রাখা হয়। কি 3 বিঘা করিডোর? মাঝে মাঝে পরীক্ষায় চেয়ে বসে 3 বিঘা করিডোর এটি কোন কোন দেশের মধ্যে সীমানা বন্টন করেছে? অ্যান্সার করতে হবে ভারতবর্ষ ও বাংলাদেশ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সীমানাটি হলো ভারত ও চীনের আন্তর্জাতিক সীমানা। ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই সীমানার দৈর্ঘ্য মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নটা পরীক্ষায় আসে। কেউ যদি তোমরা এক্সাইজ কনস্টেবলের ব্যাপারে খাটতে চাও, তো সেখানে প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে তোমরা এটা লক্ষ্য করতে পারবে। মাথায় এসছে তো? কি বলেছে? 3917 কিমি। তো পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সীমানাটি কোনটি, অ্যান্সার করতে হবে ভারত ও চীনের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সীমানা। ক্লিয়ার? দৈর্ঘ্যটা মাথায় রাখার চেষ্টা করব, 3917 কিমি। এই সীমানা কিন্তু ম্যাকমোহন লাইন রূপেও পরিচয় পায়। কি নামে পরিচয় পায়? ম্যাকমোহন লাইন রূপে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন উঠিয়ে নিয়ে আসে, মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, চলো নেক্সট পয়েন্ট দেখি, যেটা পরীক্ষায় প্রশ্ন উঠিয়ে নিয়ে আসতে পারবে। ভারতের তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক সীমানাটি হলো ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3310 কিমি। ঠিক, একে বলা হয় র্যাডক্লিফ লাইন অথবা 24th প্যারালাল বলেও একে চিহ্নিত করা হয়। আমি তোমাকে এটুকুটা শিওর দিয়ে রাখলাম, যদি
যদি এই বছর পিআরবি বোর্ড কল্পনাও করে যে আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা আন্তর্জাতিক সীমানা দিয়ে এই কনস্টেবল এক্সামে প্রশ্ন রাখবো, তবে পিআরবি বোর্ডকে এই 3টা পয়েন্ট থেকে একটা পয়েন্ট তুলে ধরতে হবে, মানে হবেই। বুঝতে পেরেছো? এই 3টা পয়েন্ট থেকে একটা পয়েন্ট তুলে ধরতে হবে। হয় তাকে প্রশ্ন করতে হবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে, যেটি কত কিলোমিটার, 4096 কিলোমিটার, কি নামে পরিচিত, 3 বিঘা করিডোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা পিআরবি বোর্ডকে প্রশ্ন করতে হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম যে বর্ডার রয়েছে, যেটি ভারত ও চীনের মধ্যে রয়েছে, তার দৈর্ঘ্য কত, 3917 কিমি, কি নামে পরিচয় পায়, ম্যাকমোহন লাইন। কি নামে পরিচয় পায়, ম্যাকমোহন লাইন। বাংলাদেশ 3 বিঘা করিডোর, চীন হলো ম্যাকমোহন লাইন, ভারত বাংলাদেশ 3 বিঘা করিডোর। বলো, লজ্জা পাবে না? বলো ভাই আমার, আমি জানি তুমি এই বিষয়গুলো পড়েছো, কিন্তু একবার রিভিশন দিতে ভয় পাবে না প্রিয় ভাই ও বোন? রিভিশন দাও, আর যদি না জেনে থাকো লিখে নাও, কারণ এই পয়েন্টগুলোর প্রশ্নরূপে আসতে চলেছে। ভারত বাংলাদেশ 3 বিঘা করিডোর, ভারত বাংলাদেশ 3 বিঘা করিডোর, আবার ভারত বাংলাদেশ 3 বিঘা করিডোর, ভারত চীন ম্যাকমোহন লাইন, ভারত চীন ম্যাকমোহন লাইন, ভারত পাকিস্তান, এটা হলো টোটাল আন্তর্জাতিক সীমানাটা 3310 কিমি, এবং পরিচয় পায় র্যাডক্লিফ লাইন বা 24th প্যারালাল রূপে। আর একটা পয়েন্ট আছে, একবার তোমাদের দেখে নেওয়া উচিত বাবা, বেশি ডিজিটাল বোর্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে, অত্যাধুনিক ব্যবহার করাটা একটু ভালোভাবে শিখতে হবে। আর একটা পয়েন্ট আছে যেটা পরীক্ষায় আসে, একবার সেই পয়েন্টটা আমার সঙ্গে দেখে নিবে, একবারে শেষ পয়েন্ট। হ্যাঁ, ভারতের ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম ভারতের আন্তর্জাতিক সীমানা, ঠিক আছে, ভারতের সব থেকে ক্ষুদ্রতম যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, প্রিয় ভাই বোন দেখছো তো? আশা করছি ক্লাসটা হেল্প করছে। এতখানি পর্যন্ত ক্লাসে এসে গেছো মানে তোমার মধ্যে সত্যি জোর আছে ভাই, কংগ্রাচুলেশন, আমার তরফ থেকে তালি থাকলো। দম আছে বলে ক্লাসের এতখানি আসতে পেরেছো, তবে ক্লাসটা শেষ করে যাওয়ার কি দম তোমার মধ্যে আছে? চ্যালেঞ্জ থাকলো, ক্লাসটা শেষ করার ক্ষমতা কি আছে? আশা করছি আছে। চলো দেখি ক্লাসে শেষ অবধি থাকছো কি থাকছো না, কিছু কোশ্চেনও আছে পরে। হ্যাঁ, তো অন্তিম পয়েন্ট যদি আমরা ভালোভাবে দেখি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এই লাইনটা, ভারতের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানাটি হলো ভারত আফগানিস্তান আন্তর্জাতিক সীমানা, ঠিক, সব থেকে ক্ষুদ্রতম ভারত আফগানিস্তান আন্তর্জাতিক সীমানা। এর দৈর্ঘ্য হলো কেবলমাত্র 80 কিমি, কিছু কিছু বই 78 কিমি আছে, কিছু কিছু বই 74 কিমি আছে। প্লিজ ঝগড়া করবে না, একাধিক বই খুলবে, একাধিক অপশন উঠে আসবে, পরীক্ষায় আসে বেশিরভাগ 80 আর 78 কিমি দিয়ে প্রশ্ন, ঠিক আছে? তো মাথায় রাখবে ভারতের সব থেকে ক্ষুদ্রতম যে লাইন আছে সেটি ভারত আফগানিস্তান আন্তর্জাতিক সীমানা। এর দৈর্ঘ্য কিছু কিছু বই 78, কিছু কিছু বই 80 আছে। নাম হলো ডুরান্ট লাইন। কি নাম? ডুরান্ট লাইন। কি নাম? ডুরান্ট লাইন। মুখস্থ হয়েছে? একবার আমার সঙ্গে চারটা, অনেকগুলো আন্তর্জাতিক সীমানার ব্যাপারে পড়বে ঠিকই, কিন্তু ইম্পর্টেন্ট মোট 4টে। কয়টি? 4টে। যদি তোমাকে বলে ভারত বাংলাদেশ সব থেকে বড়, সব থেকে বড় কি নামে পরিচিত এই আন্তর্জাতিক সীমানা, কি নামে পরিচিত বলো? 3 বিঘা করিডোর। ভারত বাংলাদেশ কেন? ভারত চীন, ভারত চীন কি নামে পরিচিত? ম্যাকমোহন লাইন। ইম্পর্টেন্ট প্রিয় ভাই বোন আমার, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কি নাম? ম্যাকমোহন লাইন। কংগ্রাচুলেশন, মুখস্থ হয়েছে আশা করি। নেক্সট কি আছে? নেক্সট আছে ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন অথবা 24th প্যারালাল বলা হয়। র্যাডক্লিফ লাইন অথবা 24th প্যারালাল। কংগ্রাচুলেশন। লাস্ট, ভারতের সব থেকে ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা শেয়ার করেছে ভারত আফগানিস্তানের সঙ্গে। কত? কিছু কিছু বই 78 কিমি, কিছু কিছু বই 80 কিমি বলেছে। নাম কি? ডুরান্ট লাইন। আশা করি পয়েন্টগুলো মুখস্থ করেছো। করেছো তো? যদি না করে থাকো ভাই আমার, মুখস্থ করে নিবে, নাহলে ঠকে যাবে পরীক্ষায়। সারাদিন পাগলের মতো পরিশ্রম করছো, কংগ্রাচুলেশন, খাটছো ঠিকই, কিন্তু সে খাটনিটা সাকসেসের দিকে যাবে কি সেটা কিভাবে বুঝবে? প্রিপারেশনটা ঠিকঠাক হলে বুঝবে, ঠিক আছে? এই ক্লাসের নোটগুলো টোটালি ফ্রি প্রোভাইড করে দিব। দয়া করে বাপ মায়ের মুখটার দিকে তাকিয়ে নোটগুলো মুখস্থ করে নিও। আমার কিছু যাবে না, যা আসবে তোমার আসবে, যা তৈরি করবা তুমি তৈরি করবা। এক সময় ছিল যে বাবা মার হাতে তোমার ভবিষ্যৎ ছিল, আর এখন এমন সময় চলছে যে তোমার হাতে তোমার বাবা মার ভবিষ্যৎ আছে, যে ভবিষ্যতে কেমন ভাবে থাকবে লোকগুলো। সাকসেস পেতে চাও না? পেতে চাও তো? তো নেক্সট পয়েন্টটাও মুখস্থ করো আমার সঙ্গে। এতখানি পর্যন্ত ক্লাসে আসো তো ক্লাসটা শেষ করে যাবে। তো এইবার আমরা একটু কিন্তু নেফের ব্যাপারে পড়বো। কি বলবো? নেফের ব্যাপারে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট।
এই যে নেফে আছে, ঠিক আছে, গঠিত হয়েছে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার স্টেট নিয়ে। আমাদের যদি আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কথা ভাবি, তো এখানে টোটাল 60টি এমন রাজ্য রয়েছে, 7 পিস এমন রাজ্য রয়েছে যেগুলোকে একসঙ্গে 7 সিস্টার স্টেট বলা হয়। এই রাজ্যগুলির নাম তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে চেয়ে বসে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি নেফের অন্তর্গত নয়। তো পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে কোন রাজ্যটি নেফের অন্তর্গত নয়, সে নয়ের অ্যান্সার দেওয়ার আগে তোমাকে জানতে হবে নেফের অন্তর্গত কোন কোন রাজ্য হয়। তো আগে হয়গুলো জেনে যাও, অটোমেটিক নয় কোনটা বুঝতে পেরে যাবে। তো 60টি রাজ্য মুখস্থ করা অত টাফ ব্যাপার হবে না, 7 পিস রাজ্যের নাম মুখস্থ করা অত বড় ব্যাপার না। ভারতের উত্তর পূর্ব দিকে কল্পনা করো, অটোমেটিক মাথায় নাম চলে আসবে। প্রথম আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা। আবার ভালোভাবে দেখো, প্রথম আসাম, তারপর অরুণাচল প্রদেশ, তারপর মণিপুর, তারপর মিজোরাম, তারপর মেঘালয়, তারপর নাগাল্যান্ড, লাস্টটা ত্রিপুরা। ক্লিয়ার হয়েছে? এই অনলাইন ক্লাস আছে নাকি শোয়েবের? 1 মিনিট দাঁড়াবে। শোয়েবের কি অনলাইন ক্লাস আছে? কটা থেকে? এ বাবা, লেট হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, চলো প্রিয় ভাই ও বোনেরা, তবে আশা রাখছি আমি এই মুহূর্তে তোমাদের নেফে বা এই যে 7 সিস্টার স্টেট আছে সেই নিয়ে যাবতীয় যে সংশয় ছিল তা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই মুহূর্তে আমি তোমাদের সামনে ভারতের বেশ কিছু রাজ্যের ব্যাপারে কিছু কিছু পয়েন্ট রাখবো, যেখান থেকে আমরা পিআরবি বোর্ডকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামে প্রশ্ন তুলে আনতে দেখি। ঠিক, এখানে নানা রকম রাজ্যের ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি রাজ্য, যে রাজ্যগুলো থেকে মূলত এক্সামে প্রশ্ন উঠে আসবে সেই রাজ্যগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটি রাজ্য নিয়ে প্রায়। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের সামনে যে রাজ্যটি উঠে এসছে তা হলো রাজস্থান। ভারতের কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের আলোচনা ভালোভাবে বুঝবে, কারণ এই পয়েন্টগুলো এইবার পরীক্ষা আসতে চলেছে। যদি তুমি ক্লাসটাকে সাধারণভাবে নাও তাহলে হয়তো ক্লাসটা তোমার কাছে সাধারণ, কিন্তু ভালোভাবে গুরুত্ব দিয়ে যদি ক্লাসটাকে দেখো তাহলে অফলাইন কোচিং সেন্টারের টিচাররাও যেভাবে ক্লাস দিতে পারে না তার থেকে ভালোভাবে ক্লাস দিচ্ছে। পয়েন্টগুলো তোমাকে হবে, আর পরীক্ষায় প্রশ্ন আসলে এখানে প্রথম পয়েন্ট রাজস্থান থেকে প্রথম পয়েন্ট, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো এই রাজস্থান। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রিভিয়াস ইয়ারে যদি কনস্টেবল এক্সামের প্রশ্নগুলো তুমি তুলে দেখো অবশ্যই তুমি এই প্রশ্নটা পেয়ে যাবে। 2025-এর জন্য ইম্পর্টেন্ট, 2025-এর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। নেক্সট যদি দেখি, নারী শিক্ষার হার এখানে কিন্তু সর্বনিম্ন। যেমন তোমরা পড়ো যে নারী শিক্ষার হার সব থেকে বেশি কোথায়, কেরালা জানতে পারো। শিক্ষার হার সব থেকে বেশি কোথায়, কেরালা জানতে পারো। একই রকম ভাবে নারী শিক্ষার হার ভারতে যদি চাই কোন রাজ্যে সব থেকে কম, তোমাকে অ্যান্সার করতে হবে ভারতের নারী শিক্ষার হার সব থেকে কম রাজস্থানে। নেক্সট পয়েন্ট, রাজস্থানে লবণাক্ত জলের হ্রদগুলিকে সম্বর বলা হয়। এটি হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, মাথায় রাখবে। এই রাজস্থানের লবণাক্ত জলের হ্রদ সম্বর নামে পরিচয় পায়, আর এই সম্বর ভারতের সব থেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের মধ্যে পড়ে যায়। নেক্সট পয়েন্ট, রাজস্থানের সম্বর হ্রদ একটি আদর্শ প্লায়ার উদাহরণ ভিভিআই। প্রিয় ভাই ও বোনেরা, যারা তোমরা হয়তো এই এক্সামে নতুন বসতে চলেছো, পুলিশের এক্সামে নতুন বসতে চলেছো, তাদের কাছে সব জিনিসগুলো নতুন, আর বিশ্বাস করো পরীক্ষা এখান থেকেই প্রশ্ন। আর এই যে ফ্যাক্টগুলো আমি তোমার সামনে আলোচনা করে রাখছি না, এই পয়েন্টগুলো তুমি যদি কোনো মোটা বই থেকে তৈরি করো তাহলে তোমার অনেক সময় লেগে যাবে। তাই এত সময় নষ্ট না করে যে পয়েন্টগুলো তুলে দিচ্ছি এটাই খাতার মধ্যে তুলে নিয়ে মুখস্থ করার কাজটাই হচ্ছে তোমার আজকের দিনের সব থেকে বড় কাজ। ক্লিয়ার? তো নেক্সট বলেছে রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বলা হয়। রাজস্থানের ধ্রিয়ান লক্ষ্য করা যায়, এক্স্যাক্টলি রাজস্থান তো মরুভূমি, কি না, চারিদিকে বালি আর বালি। এই বালি যদি বায়ু দ্বারা বাহিত হয়ে অপর জায়গায় জমে যায় তখন তাকে কি বলবে, স্থানীয় ভাষায় ধ্রিয়ান বা বালিয়াড়ি বলা। ঠিক আছে, আশা করছি রাজস্থান থেকে যে প্রশ্নগুলো আসে তোমার সামনে আমি ভালোভাবে তুলে রাখতে সক্ষম হয়েছি। নেক্সট পয়েন্ট, প্রিয় ভাই বোনেরা, নেক্সট পয়েন্ট আছে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে কি কি প্রশ্ন আসে একবার দেখে নিই। দুটো পয়েন্ট, মধ্যপ্রদেশের দুটো পয়েন্টই আমরা পরীক্ষায় উঠে আসতে দেখি। প্রথম পয়েন্ট হচ্ছে ভারতের হৃদয় বা হার্ট অফ ইন্ডিয়া বলা হয় এই মধ্যপ্রদেশকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট মধ্যপ্রদেশ থেকে যেটা পরীক্ষায় উঠে আসে
মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ ভারতের সব থেকে বেশি। পরীক্ষায় চেয়েই বসে মাঝে মাঝে, ভারতের সব থেকে বেশি অরণ্য বা বনভূমি কোন রাজ্যে রয়েছে? তোমাকে অ্যান্সার করতে হবে মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট পয়েন্ট বলে না আমার বা ভাইয়েরা আমার যারা ক্লাস করছো, বোনদেরকে আমি জোর এই জন্যই দিই, কারণ পশ্চিমবঙ্গ পুলিশে মেয়েদের উঠে আসার যে সংখ্যা, তার ছেলেদের তুলনায় সবসময় কম হয়। মেয়েদের মনে একটা জেদ থাকে, আমি কি পারবো একজন পুলিশ হতে? কেন পারবে না ভাই, অবশ্যই পারবে। পরিশ্রম করতে হবে, এবং এই মুহূর্তে যেখানে সময় হাতে সব থেকে কম রয়েছে, সেখানে সঠিকভাবে স্মার্ট স্টাডির মধ্যে দিয়েই তুমি সাকসেস পেতে পারো। মোটা মোটা বই পড়ার সময় নাই, পয়েন্টগুলো দেখো। এবার উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যেখান থেকে টাফ বাই টাফ প্রশ্ন পরীক্ষায় উঠে আসে। এই রাজ্যের সর্বাধিক জেলার সংখ্যা রয়েছে 72টি। ভারতের সব থেকে বেশি জেলার সংখ্যা উত্তরপ্রদেশে রয়েছে কয়টি? 72টি। দেখবা রাজনৈতিক মঞ্চে, যদি ভারতের রাজনৈতিক মঞ্চকে তুমি তুলে ধরো, উত্তরপ্রদেশ থেকে সব থেকে বড় বড় নেতাদের নাম তুমি খুঁজে পাবে, সে যে পার্টি থেকেই হোক। নেক্সট পয়েন্ট, এই রাজ্যটি সর্বাধিক পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে নিজের সীমানা স্পর্শ করেছে। মোট 8টি রাজ্যের সাথে তিনি মানে উত্তরপ্রদেশ তার সীমানা শেয়ার করেছে বা তার বাউন্ডারিটাকে শেয়ার করেছে, বুঝলে না? এই যে উত্তরপ্রদেশের কথা আমি বলছি, একবার কল্পনা করো তো উত্তরপ্রদেশ ভারতের কোথায় আছে? একেবারে প্রায় বলতে গেলে মাঝ বরাবর। এই উত্তরপ্রদেশ তার আশেপাশে টোটাল 8টি অঙ্গরাজ্যের সঙ্গে তার বাউন্ডারিকে শেয়ার করেছে। উত্তরপ্রদেশের আশেপাশে 8টি রাজ্য আছে যারা উত্তরপ্রদেশের সীমানাটাকে ছুঁয়ে আছে। এর পরীক্ষা আসে কিন্তু এই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রিয় ভাই ও বোন, আজ এই মুহূর্তে একটা খাকি পোশাক পরার যদি তুমি স্বপ্ন দেখে থাকো, তা পূরণ করার জন্য তোমাকে এই পয়েন্টগুলো দেখতে হবে। আমি আবার বলছি, এই 2 নাম্বার পয়েন্টটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে পড়ে। কেমন প্রশ্ন পরীক্ষায় তুলে দেয়? তো পরীক্ষায় প্রশ্ন তুলে দেয় প্রিয় ভাই, যে উত্তরপ্রদেশের, ভালোভাবে শুনবে, উত্তরপ্রদেশের যে বাউন্ডারি বা সীমানা রয়েছে তা কটি রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে? অ্যান্সার করতে হবে 8টি রাজ্যের সঙ্গে। নেক্সট পয়েন্ট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনসংখ্যাপূর্ণ রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। যদি 2011 সালের জনগণনার সমীক্ষা আমরা দেখি, 2021 যেটা হয়নি করোনার কারণে, তো 2011 সালটাই এখন তাহলে আমাদের জনগণনার মূল ভিত্তি। তবে সেই সাল অনুসারে যদি আমরা ভারতের সর্বাধিক জনসংখ্যাপূর্ণ রাজ্যের কথা বলি, সেটি হবে আমাদের উত্তরপ্রদেশ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নেক্সট রাজ্য যেখান থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন উঠে আসতে দেখি, তা হলো জম্মু কাশ্মীর আর মহারাষ্ট্র। প্রিয় ভাই ও বোনেরা, এই জম্মু কাশ্মীর আর মহারাষ্ট্র দুটো রাজ্য থেকে দুটো করে পয়েন্ট আমরা পরীক্ষায় আসতে দেখি। আশা করি ভালোভাবে শুনছো। প্রথম পয়েন্ট, জম্মু কাশ্মীর থেকে একে ভারতের ভূস্বর্গ বলা হয়। ক্লাস 5-6 এর বাচ্চাদেরকে ধরলেও বলে দিবে, আশা করি তোমার জানা আছে। অপর দিকটা যদি দেখি, এই জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালের রাজধানী হয় শ্রীনগর, শীতকালের রাজধানী হয় জম্মু। ভি 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 আই, ভেরি 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 ইম্পর্টেন্ট জায়গা। জানতে যদি জেনে থাকো কংগ্রাচুলেশন, একবার দেখে নিলে আরো ভালোভাবে থাকলো। যদি না জেনে থাকো, আমি বলে রাখি, খাকি পোশাক পরতে গেলে এই পয়েন্টগুলো মুখস্থ করতে শিখো। কারণ 8 লাখ থেকে 10 লাখ যখন বাচ্চা পরীক্ষায় বসবে, 60+ কাট অফ ওখানে উঠে আসবে জেনারেলদের জন্য। আর আমি চাই 65 থেকে 70+ নাম্বার তোমার। তার জন্য তো পরিশ্রম করতে হবে না, পরীক্ষায় প্রশ্ন চাই জম্মু কাশ্মীরে কটি রাজধানী? 2টি। যদি একটু ভেঙে চায় প্রশ্নটা, যে বলো তো গ্রীষ্মকালে জম্মু কাশ্মীরের রাজধানী কি হয়? অ্যান্সার করতে হবে তোমাকে শ্রীনগর। যদি আরেকটু ভেঙে চাই, তাহলে শীতকালে জম্মু কাশ্মীরের রাজধানী কি হয়? অ্যান্সার করতে হবে জম্মু। আশা করছি হেল্প হচ্ছে তোমার। নেক্সট, মহারাষ্ট্র থেকে 2টো পয়েন্ট বারবার প্রশ্ন নিয়ে আসে। কি? ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্যটি হলো মহারাষ্ট্র, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের অর্থনীতির রাজধানী হলো মুম্বাই, যা এই রাজ্যে অবস্থিত। 2টো পয়েন্ট। কি? জনবহুল বা জনসংখ্যার দিক দিয়ে যদি দেখি, মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশের পর 2011 সালের সমীক্ষা অনুযায়ী। আর অপর দিকে যদি আমরা দেখি, ভারতের যে অর্থনৈতিক রাজধানী, এক্স্যাক্টলি কি অর্থনৈতিক রাজধানী মিন্স কি বুঝাচ্ছে? যেখানে ভারতের সব থেকে বেশি অর্থ তৈরি। বলিউড দেখেছো তো, শাহরুখ খান, সালমান খান সিনেমা দেয়, কোথায় থাকে ওরা? মুম্বাই। সব থেকে বড় জায়গা, যেটাকে আমরা অর্থনৈতিক রাজধানী বলি। এই যে মুম্বাই, এই মুম্বাই কোন রাজ্যে রয়েছে? রয়েছে মহারাষ্ট্রে। ঠিক আছে, মাথায় এসছে। চলো নেক্সট পয়েন্ট।
নেক্সট গুজরাট থেকে 3টি পয়েন্ট আমরা উঠে আসতে দেখি। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, উনিও এই গুজরাটেরই বাসিন্দা, তাই না? গুজরাট থেকে লোক প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। আমাদের বাংলা থেকে যে কে কবে প্রধানমন্ত্রী হবে ভগবান জানে। কি মনে হয় বাংলাতে এমন কেউ আছে যে প্রধানমন্ত্রী হতে পারে? হ্যাঁ ভাই, রাজনৈতিক কথাবার্তা বলবো না, জিওগ্রাফি বুঝাচ্ছি, আমারই জিওগ্রাফি খারাপ হয়ে যাবে রাজনৈতিক কথাবার্তা বললে। যাই হোক, টপিকে চলে আসি। গুজরাট থেকে 3টি পয়েন্ট পরীক্ষায় প্রশ্ন উঠিয়ে নিয়ে আসে। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট, এই রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগে পড়ালাম উপকূলের যখন বর্ণনা করছিলাম। যদি তুমি সত্যি করে ডাব্লিউএপি ক্যান্ডিডেট হয়ে থাকো, ক্লাসের এতখানি পর্যন্ত এসে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার ছিল। পারবে তো? কমেন্ট বক্সে লিখে দিও। নেক্সট, ভারতের বৃহত্তম জেলা কচ্ছ, খুব 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 ইম্পর্টেন্ট, গুজরাটে অবস্থিত। ভিভিভিভিভিআই, প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো আজ টার্গেট ডাব্লিউবিসিএস তোমার সামনে উঠিয়ে রাখছে, এই পয়েন্টগুলো হয় পিএসসি এক্সাম, মানে পিএসসি দ্বারা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এক্সামে তুলে দেওয়া প্রশ্ন, বা 2025-এ উঠে আসছে সেই রকম প্রশ্ন। এগুলোই পরীক্ষায় থাকবে। যখন কমন পাবে না, টাপার টাপ কমন পাবে পরীক্ষায়, একদম পেয়েই যাচ্ছ কমন, তখন মনটা দেখবা কত খুশি হচ্ছে। সেই দিন নয় ফোন করে বলো থ্যাংক ইউ দাদা, কমন পেয়ে গেছি। মুখস্থ করো, খুব ইম্পর্টেন্ট। তো যদি পরীক্ষায় প্রশ্ন দেয় ভারতের বৃহত্তম জেলার নাম কি, অ্যান্সার করতে হবে কচ্ছ কোন রাজ্যে অবস্থিত, অ্যান্সার করতে হবে গুজরাট। পরীক্ষায় আসে, এসছে। নেক্সট পয়েন্ট, গুজরাটকে ড্রাই সিটি বলা হয়। আশা করি বুঝতে পারছো কেন ড্রাই সিটি বলা হয়। কোন রকম মাদক দ্রব্য, মদ জাতীয় উপাদান, এগুলো গুজরাটে বিক্রি হয় না। কেন হয় না? গান্ধীজির জন্ম গুজরাটে। গুজরাট কিন্তু ড্রাই সিটি, ঠিক আছে? পশ্চিমবঙ্গকে হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় না পশ্চিমবঙ্গ হবে। চলো নেক্সট পয়েন্ট, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকে 3টে পয়েন্ট এবং তার সঙ্গে উড়িষ্যা থেকে 2টো পয়েন্ট পরীক্ষায় উঠে আসতে দেখেছি, তাই তোমাদের সামনে উঠিয়ে রাখছি। প্রথম পয়েন্ট, অন্ধ্রপ্রদেশ থেকে ভাষার উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সালটা ছিল 1953 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। ভারতে কিন্তু জাতির উপর ভিত্তি করে, গায়ের রঙের উপর ভিত্তি করে কোন রাজ্য তুমি গঠিত করতে পারবে না। তোমার যদি মনে হয় হ্যাঁ এই হচ্ছে কালো রঙের, আমার গায়ের রং হচ্ছে কৃষ্ণবর্ণ, আমি আলাদা একটা রাজ্য তৈরি করে দেবো। আমার পাশের বাড়ির যে আমাদের দাদা আছে তারা ফর্সা বর্ণ, তাদেরকে দিয়ে আলাদা রাজ্য তৈরি করবো। এক কাজ তোমার মনে হলো যে আমি হচ্ছে শ্যামবর্ণ, আমার আলাদা রাজ্য, আমার যে প্রিয়তম রয়েছে সে তো ফর্সা, তার একটা আলাদা রাজ্য তৈরি করে দিই, হবে না। ভারতের জাতি ধর্মের উপর ভিত্তি করে রাজ্য গঠিত হয় না, একটা বিষয়ের উপর ভিত্তি করে রাজ্য গঠিত হয়, তা হলো ভাষার উপর ভিত্তি করে। আর এই ভাষার উপর ভিত্তি করে গঠিত ভারতের প্রথম রাজ্যটির নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সালটা পরীক্ষায় আসে, তাই সালটা মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট পয়েন্ট, ভারতের ধানের গোলা বলা হয় অন্ধ্রপ্রদেশকে, খুব ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট, এশিয়ার ডিমের ঝুলি বলা হয় এই অন্ধ্রপ্রদেশকে। মাথায় রাখবে, মনে থাকবে তো প্রিয় ভাই বোন, মনে থাকবে তো? ক্লাসটা ফ্রি হতে পারে, তো তোমার জীবন তৈরি করে দেওয়ার মতো ক্লাস। ক্লাসটা ফ্রি হতে পারে, কিন্তু পরীক্ষায় হুবাহু কমন তুলে নিয়ে আসবে এমন একটা ক্লাস। ক্লাসের এতখানি পর্যন্ত এসছো, ক্লাস আর 5 মিনিট হবে, তা করছি ক্লাসটা শেষ করে যাবে তুমি, ঠিক আছে? উড়িষ্যা, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। আচ্ছা, হীরাকুদ বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, হ্যাঁ, এই রাজ্যে অবস্থিত। ক্ষমা করবে, বানানটা ভুল হয়েছে। এটা হবে ভারতের দীর্ঘতম যে বাঁধ রয়েছে হীরাকুদ বাঁধ, এটি কিন্তু উড়িষ্যা জেলাতে, উড়িষ্যা রাজ্যে অবস্থিত, ঠিক আছে? নেক্সট কি বলেছে, বৃহত্তম যে রেগুন রয়েছে চিল্কা, এই চিল্কাও কিন্তু আমাদের উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত। 2টো পয়েন্ট পরীক্ষায় প্রশ্ন আসে। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি, অ্যান্সার করতে হবে হীরাকুদ বাঁধ, কোন রাজ্যে অবস্থিত, উড়িষ্যা। অপরদিকে পরীক্ষায় প্রশ্ন উঠিয়ে নিয়ে আসে যে ভারতের সব থেকে বড় যে রেগুন রয়েছে চিল্কা, এটি কোন রাজ্যে অবস্থিত, অ্যান্সার করতে হবে উড়িষ্যা। একেবারে ক্লাসে শেষে চলে এসেছি প্রায়। পশ্চিমবঙ্গ থেকেও একই রকম দুটো দুটো করে পয়েন্ট পরীক্ষায় উঠে আসতে দেখি। 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা স্পর্শ করেছে আমাদের বাংলা। পরীক্ষায় প্রশ্ন থাকে, মাঝে মাঝে তো বিবৃতিমূলক প্রশ্ন এভাবে দিয়ে দেয়, নিম্নলিখিত কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বাউন্ডারি শেয়ার হয়নি। ভালোভাবে দেখে যাও, পরীক্ষায় যাতে কোনো অসুবিধা না হয়। মাথায় রাখবে 3টি প্রতিবেশী দেশের সঙ্গে আমরা আমাদের বাউন্ডারি শেয়ার করেছি। আমরা কেন বললাম, কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা বঙ্গবাসী, আমাদের এটা জানতে হবে। তো দেশগুলোর নাম নেপাল, ভুটান আর বাংলাদেশ।
ঠিক আছে, কি কি? নেপাল, ভুটান আর বাংলাদেশ। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য আমাদের এই পশ্চিমবঙ্গ। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন হয়ে থাকে। খুব ভালোভাবে মাথায় রাখবে পরীক্ষায়। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, তার মানে এই না যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা অনেক বড় হচ্ছে, যাতে তোমার বিরক্ত না ফিল হয়, কারণ তুমি তো অনেক দরকারি মানুষ, কি না? অনেক কাজ আছে তোমার বাড়িতে, না বাস্তবে অনেকে অনেক কাজ থাকতে পারে। আমার কোনো এক ভাই আমার কাছে পড়ে, ও ক্যাটারিং এর বিজনেস, ক্যাটারিং। তো আমার কাছে একদিন দৌড়ে এসছে, স্যার আজকে আপনার ক্লাসটা করে চলে যাবে। আমি বললাম কেন এসছিস স্যার? তো যখন তুই ব্যস্ত কেন এসছিস তাহলে ভাই? বলে না স্যার আপনার ক্লাসটা মিস করা যাবে না। বলে কেন তাহলে তাড়াতাড়ি চলে যাবি? বলে আমার ক্যাটারিং এর আজকে একটা অর্ডার আছে, যদি আমি না যাই হয়তো এ মাসে সংসার চালানোর মতো টাকা থাকবে। কোনো এক ভাই এসছে, ও জমিতে, এখন তো জমির কাজ চলছে। আমি জানি না পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আমার বাচ্চারা বা আমার ভাই বোনেরা আমার ক্লাস দেখছো। তো আমার অনেক ভাই ও বোনেরা এমন আছে যারা মাঠে ঘাটে কাজ করে। এখন তো মাঠে ঘাটে কাজ চলছে, জানো তো। যারা আর্থিক পরিবারের, মানে আর্থিক যাদের অবস্থা যাতে খুব ভালো, যাদের আর্থিক দিক দিয়ে যারা অনেক এগিয়ে আছে, তাদের কথা বলছি। আমি গ্রামে থাকি, গ্রাম বাংলার একটা ছেলে। তো আমি জানি মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এই ব্যস্ত থাকে, তাদের উদ্দেশ্যে বলছি। এই ক্লাসগুলো তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে। আমি একটু তাড়াতাড়ি চলছি, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট, বিহার। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে আমাদের বিহার। 2011 সালের সমীক্ষা যদি আমরা, প্রতি বর্গ কিলোমিটারে 1102 জনের কাছাকাছি জনঘনত্ব আমরা এখানে লক্ষ্য করি। প্রতি 1 কিলোমিটারে, 1 কিলোমিটার গেলে সেখানে কিন্তু 1002 জন থাকছে। ঠিক আছে, 1102 জন। ঠিক আছে, যদি অপর দিকে আমরা পশ্চিমবঙ্গ দেখি, সেখানে কিন্তু থাকছে 1028 জন। এটা 1102 জন, এটা 1028 জন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট পয়েন্ট, বিহার থেকে যেটা পরীক্ষায় আসে, বিহারের সাক্ষরতা হার গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম। যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা বিহারের তুলনা করি, তাহলে বিহার পশ্চিমবঙ্গ থেকে 1000 গুণে এগিয়ে যাচ্ছে। কয়েকদিন পর হয়তো 2000-3000 গুণও এগিয়ে যাবে। কি করে বলছি জানো? পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নাই, আমাদের ছেলেমেয়েরা বলছে বিহারে শিক্ষক হবো আমরা, এর দিতে বিহার চলে যাচ্ছে। সারা জীবন তারা বিহারে থাকতে রাজি আছে, পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি নাই না, কি করবে? বিহারের ভ্যাকেন্সির পরিমাণ, মানে শূন্য পদের পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালো। ওবিসি কেসের জন্য ঝুলিয়ে রাখছে। আরে ভারতে 28টা অঙ্গরাজ্য আছে, আরে কোন অঙ্গরাজ্য এরকম করে বাচ্চাদেরকে আটকিয়ে রাখে? ছেলেমেয়েরা যারা পাগলের মতো খাটছে একটা সরকারি চাকরির জন্য, তাদেরকে আটকিয়ে রেখেছে। কোন রাজ্য রাখে? আমাদের পশ্চিমবঙ্গ রাখে। তো বলেছে এখানে সাক্ষরতারা সব থেকে কম। 2011 সালের সমীক্ষা অনুযায়ী আমরা মেনেও নিচ্ছি, পড়েও নিচ্ছি, কিন্তু মাথায় রাখবে বিহারের অবস্থা পশ্চিমবঙ্গ থেকে এখন অনেক ভালো। ঠিক আছে, দুঃখের বিষয়, চোখে জল আসে পশ্চিমবঙ্গের কথা বললে। বলা যাবে না, বেশি বললে তো আজকাল দেখার সাধারণ জায়গায় হয় না, জেলে হয়, বেশি বলা হয়ে যাচ্ছে। যাই হোক, নেক্সট পয়েন্ট দেখি। আসাম প্রতিবেশী 60টি রাজ্যের সঙ্গে, ঠিক আছে, নিজের সীমানায় স্পর্শ করেছে এই আসাম। মাথায় রাখবা, উত্তরপ্রদেশ 8টি, আসাম 60টি। ঠিক 1957 সালে রাজ্য পুনর্গঠনের ফলস্বরূপ আসাম রাজ্যের উত্তর পূর্বাংশ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল এর অন্তর্ভুক্ত হয়ে যায়। 1957 সালে, সালটা মাথায় রাখবা। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন ফলস্বরূপ, আমরা যখন রাজ্য পুনর্গঠনের একটা তথ্য নিয়ে আসি, আসাম রাজ্য কিন্তু উত্তর পূর্ব অংশ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল এর অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন এই আসাম রাজ্য আমাদের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের মধ্যে যুক্ত হয়ে যায়। নেক্সট পয়েন্ট, পাঞ্জাব। পাঞ্জাব থেকে একটাই প্রশ্ন পরীক্ষা আসতে দেখি। পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ। লাস্ট দুটো রাজ্যের ব্যাপারে আর জানবো, ঠিক আছে, রাজ্য না, লাস্ট দুটো রাজ্যের ফ্যাক্টগুলো জানবো, কারণ আমাদের দেশের মধ্যে আমরা অঙ্গরাজ্যের ব্যাপারেও জানতে পারি, আমাদের দেশে আমরা কেন্দ্র শাসিত রাজ্যের ব্যাপারেও জেনে থাকি। মূলত এই অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলো থেকে কিছু কিছু পয়েন্ট পরীক্ষায় উঠে আসে। সবার আগে আমি তোমাদের সামনে সে পয়েন্টগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমত, অঙ্গরাজ্যগুলি থেকে যে যে পয়েন্টগুলো পরীক্ষায় আসে, আয়তনে বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান, পড়ালাম, মনে আছে তো? যদি না থেকে থাকে আর একবার দেখে নাও। নেক্সট পয়েন্ট, আয়তনে ক্ষুদ্রতম রাজ্যটির নাম গোয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় আসে। আয়তনে বৃহত্তম রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া। বৃহত্তম রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া, আশা করি মনে আছে। সর্বাধিক জনসংখ্যাপূর্ণ রাজ্যের নাম উত্তরপ্রদেশ, সর্বনিম্ন জনসংখ্যাপূর্ণ রাজ্যের নাম সিকিম।
খুব কষ্ট করে বানানো নোট, একদম হুবাহু সেইভাবে বানানো নোট যে নোটটা তোমাকে তোমার স্বপ্নের কাছে আগিয়ে দিবে। নোটটা চাই, ওই নোটটা দিয়ে দিব ফ্রিতে, টাকা পয়সা লাগবে না। স্বপ্ন একটাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলে মেয়ে নিজের গায়ে একটা খাকি পোশাক পরে নিজের স্বপ্ন পূরণ। কি করতে হবে? কমেন্ট বক্সে গিয়ে জয়েন করবে, আমাদের গ্রুপে পেয়ে যাবে। তবে দাঁড়াও, শেষ করে যাবে। নেক্সট, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম বিহার, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম অরুণাচল প্রদেশ, সর্বাধিক সাক্ষরতার হার কেরালা, সর্বনিম্ন সাক্ষরতার হার বিহার। VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন না পেয়েছো না এখান থেকে আমাকে বলবে, একবার পরীক্ষার পরে এসে বলবে দাদা পেলাম না। 100 কি 200% এগুলো থেকেই প্রশ্ন আসবে, যে টোটাল ক্লাসটা আমি করাচ্ছি। নেক্সট, এটা তো হলো অঙ্গরাজ্য। এবার কেন্দ্র শাসিত রাজ্যগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমত, সর্বাধিক জনসংখ্যা ও জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম দিল্লি, একটা কেন্দ্রশাসিত রাজ্য। তৃতীয়ত, সর্বনিম্ন জনসংখ্যাপূর্ণ রাজ্যের নাম লাক্ষাদ্বীপ, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম আন্দামান নিকোবর। দেখো এখানে একটা বুঝার টুইস্ট আছে। দিল্লি দুটোতেই ফার্স্ট, দিল্লিতে জনসংখ্যাও বেশি, দিল্লিতে জনঘনত্বও বেশি, দেয়া রয়েছে। কিন্তু সর্বনিম্নের ব্যাপারে যদি আসি, জনসংখ্যা সর্বনিম্ন লাক্ষাদ্বীপ বা লক্ষদ্বীপে, জনঘনত্ব সর্বনিম্ন সেটা আন্দামান নিকোবরে। যদি বলে জনসংখ্যা সর্বনিম্ন লাক্ষাদ্বীপ, জনঘনত্ব সর্বনিম্ন আন্দামান নিকোবর, মনে রাখবে। নেক্সট, আয়তনে সব থেকে বড় কেন্দ্রশাসিত রাজ্যের নাম লাদাখ, আর আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্যের নাম লাক্ষাদ্বীপ। ঘুরে আসবে লাক্ষাদ্বীপ, অনেক ভালো। ঠিক আছে, চাকরি পেয়ে নাও, টাকা পয়সা জমাও, সৎ পথে কামাই করবে, ঘুরে আসবে, মা বাবাকে নিয়ে ঘুরে আসবে। ঠিক আছে, নিজের ভাই বোনকে নিয়ে ঘুরে আসবে, এদেরকে নিয়ে, আর অন্য কাউকে নিয়ে পারছো আশা করি। ঠিক আছে, মা বাবা আর ভাই বোন যারা আজ তোমাকে দেখছে কিভাবে তুমি নিচু থেকে উপরে উঠছো, তারাই তোমার জীবনের প্রকৃত ভূমিকা পাবে যখন তুমি দাঁড়িয়ে যাবে, তাদের জন্য করবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যদি সময় পাও, টাকা পয়সা থাকে, তো তোমার বা বউয়ের জন্য কিছু করে নিও, কিন্তু সবার আগে মা বাবার জন্য কিছু করতে হবে, আর ভাই বোনের জন্য কিছু। নেক্সট, সর্বাধিক সাক্ষরতার হার যদি কেন্দ্রশাসিত রাজ্যগুলোর মধ্যে বলি, সেটা লাক্ষাদ্বীপ। সর্বনিম্ন সাক্ষরতার হার দাদরা নগর হাভেলি। ক্লিয়ার? তো আজকের ক্লাসে এই যে টপিকগুলো দিলাম, এই যে টপিকগুলো পড়ালাম, এই নোটটা তোমাকে কালেক্ট করতে হবে, নোটটা ভালোভাবে পড়তে হবে, এবং আমি আশা রাখছি এই ক্লাসটি তোমার জন্য খুব হেল্পফুল হয়েছে। তো যদি হয়ে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের ভিডিও দেখা 90%-এর কাছাকাছি ছেলেমেয়েরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না। ঠিক আছে, খারাপ লাগে, আমি জানি তুমি তোমার জীবনে খুব ব্যস্ত, কিন্তু যেহেতু আমরা তোমাকে হেল্প করছি, তোমাদেরও কিছু কর্তব্য করে যাতে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো। কি চাই? ফ্রি ক্লাস দিচ্ছি, ফ্রি নোট দিচ্ছি, আমরা কিভাবে বুঝবো তোমাদের ভালো লাগছে কি লাগছে না? বা সাবস্ক্রাইব করে দিবে। না যদি সাবস্ক্রাইব করো, ক্লাস দিব না, ক্ষতিটা কার হবে? আমাদের না, তোমাদের। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি লাইক করে দিবে, এবং পরবর্তী ক্লাস আনবো কি আনবো না কমেন্ট বক্সে রেখে যাবে। ঠিক আছে, যে দাদা জিওগ্রাফি ক্লাস দিবেন কি দিবেন না। ক্লিয়ার? চলো টাটা।